অনেকে এখানে এসতো মূল কথা হচ্ছে মা মেয়ের যে সম্পর্ক আর কি, এবং তার সাথে যে হ্যান্ডলুম যে ইমেজিং সব ব্যাপারটি একটু দেখো, আমি সব সময় বলি, যবে থেকে মাকে হারিয়েছি, মায়ের মর্ম সেটা বোধহয় তারপর থেকে আরো বেশি করে বোঝা শুরু হয়েছে। আগেও বুঝতাম, কিন্তু এই এই যে একটু আগে ঋতুপর্ণা বলে গেল, মায়ের নামে এই বুটিক, এবং কোথাও প্রত্যেক শাড়ির মধ্যে মাকে খুঁজে পাওয়া যাবে। আমি সবসময় বলি, আমি রান্নাঘর করা শুরুই করি মাকে খুঁজতে, কারণ আমার মা রান্নাঘর করাকালীন চলে যান, এবং যখন রান্নাঘর আমি স্টার্ট করি তখন আমার মা হসপিটালাইজ, অসুস্থ। এই ইমোশনটা না, যারা মায়ের খুব ক্লোজ তারা বুঝবে, এবং মা হারা যারা হয়েছে তারা জানে যে এই যে মায়ের সঙ্গে যোগ, এবং সেটা যে কতটা মাহাত্ম্য রয়েছে। আমি একটু আগে বলছিলাম যে যখন আমাদের জন্ম হয় তখন আমরা যে সন্তানের জন্ম দেব সেই ডিম্বাণু পেটে নিয়ে জন্মাই, এবং সেই যোগ তো আজকের নয়, সেই যোগ অনেক দিনের, এবং কোনোভাবে মাকে খুঁজে পাওয়া। আমি শাড়িগুলোর কথা বলতে গেলে বলবো, আমি ঢুকেই আগে শাড়ির দিকে আমার নজর গেছে। দেখো, প্রত্যেক মেয়ে শাড়ি পরতে ভালোবাসে, এবং যারা বাসেও না, শাড়ির মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার আছে। তুমি বিদেশে বিভুঁইয়ে যেখানেই তুমি শাড়ি পরা নারী দেখবে, তার মধ্যে একটা লাস্য কাজ করে, তার মধ্যে লাস্যময়ী ব্যাপার থাকতেই হবে। আবার তার মধ্যে কিন্তু আন্দোলনও দেখতে পাবে, কোথাও নারী শক্তির আন্দোলন। মা দুর্গা কিন্তু বধ করতে আসেন শাড়ি পরে। তো আমার শাড়ি জিনিসটা আমার ভীষণ মনে, আগে হয়তো এতটা ভালোবাসতাম না, এখন দিনে দিনে আরো বেশি ভালোবাসছি, কারণ ওই আবার মায়ের এক আলমারি ভর্তি শাড়ি, যেটা আমি এখনো খুলে উঠতে পারিনি। আজকে এখানে ঢুকে আমার কিরকম মনে হলো আবার যেন সেই সেই ইমোশনটাকে নাড়িয়ে দেওয়া। এবং আমি ঋতুপর্ণার জন্য শুভেচ্ছা জানাবো। অক্ষয় তৃতীয়ার দিন ও নিজের যাত্রা শুরু করছে, এই যাত্রা অক্ষয় থাকুক, ও সুন্দরভাবে এগিয়ে যাক, এবং মায়ের যে স্মৃতি নিয়ে, এবং তার সঙ্গে কিন্তু মানে হাল ধরেছে কিন্তু তার নিজের মেয়ে, যেটা বারবারও বলছে, মেয়ে কলকাতায় নেই, ইউএসএ তে রয়েছে, 3rd মে আসবে। এই ইমোশন গুলো রয়েছে বলে না, এটা অনেক দূর যাবে বলে আমার বিশ্বাস। শাড়ি ভালোবাসা প্রত্যেকেই জানি, স্পেশালি কোন শাড়ি, কোন ধরনের শাড়ি? আমি না খুব ট্রেডিশনাল শাড়ি ভালোবাসি, আমি খুব একটা ফ্যান্সি শাড়ি ভালোবাসি না। একটা সময় বাঁচতাম যখন বয়স কম ছিল, কিন্তু যত আমি অবভিয়াসলি, বয়স তো প্রত্যেক মানুষের বাড়ছে, আমারও বেড়েছে, এবং বাড়তে বাড়তে যেটা রিয়েলাইজ করেছি, অথেন্টিক ট্রেডিশনাল শাড়ি বা আমাদের পশ্চিমবঙ্গের হ্যান্ডলুম শাড়ি বা হাতে তৈরি শাড়ির মধ্যে যে মাহাত্ম্য আছে, এবং আমরা যদি সেই শিল্পীদের বাঁচিয়ে না রাখি, এখন অনেক মেশিন মেড শাড়ি আসছে, এবং সেই শাড়িগুলো খুব কম দামে বাজারে পাওয়া যায়, কিন্তু তবুও যারা হাতে, আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও দেখি, আর আমার সারাক্ষণ রিল দেখছি, যে কিভাবে একটা একটা করে সুতো বুনে শাড়ি তৈরি হয়। সেই যে শিল্পীদের বাঁচিয়ে রাখতে হলে আমাদের ভাই এই শাড়িগুলোকে ভালোবাসতেই হবে। যদি ভালো না বাসি, এই মানুষগুলো কিন্তু খেতে পাবে না। আর শুধু চাষবাস করলে তো হবে না, এইটা তো শিল্প, আর কুটির শিল্পর মধ্যে আমি এটাকে ফেলতে চাই না। আমরা যারা শাড়ি ভালোবাসি তারা কিন্তু শাড়িতে হাত দিয়ে বুঝি যে এটা করতে কতটা পরিশ্রম লেগেছে। আমি যখন যে কোনো শাড়ি হাত দিই না, আমি আজকেও আস্তে আস্তে এই শাড়িটা দেখছিলাম, এটা একটা বেনারসি, এটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছে, এবং এই বেনারসিটিতে হাত দিয়ে ভাবছিলাম, এই প্রত্যেকটা ফুল বোনার সময় এটা কিন্তু একটা সুতোয় বোনা হয়নি। কালার যখন দেখবে তখনই বুঝবে, বিভিন্ন কালার মানে বিভিন্ন জিনিস তৈরি করে তারপরে সেই পায়ের টানে, হাতের টানে, দীর্ঘ সময়, মাসের পর মাস তারা বসে থাকছে একটা দামি শাড়ি তৈরি করতে, কিন্তু সামান্যতম শাড়ি তৈরি করতেও কিন্তু 2 থেকে 3 দিন লেগে যায়। তাহলে সেই শিল্পটাকে তো ভালোবাসতেই হবে। বাঙালি এবং আমাদের ভারতবর্ষের নারীদের আমি বলবো যে নিশ্চয়ই মেশিন মেড কম দামি শাড়ি পরো, কিন্তু টাকা জমিয়ে একটা হ্যান্ডলুম কেনো, তাহলে সেই মানুষগুলো বেঁচে থাকবে। Thank you.